শুনছেন এলেবেলে ৭ মাছ। আজকের নিবেদন নাসরিন জাহানের উড়ুক্কু। নীনা নামের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চাকুরিজীবী মেয়েটি এই পরিবেশের একজন বিচ্ছিন্ন নারী চরিত্র। বিয়ে বিচ্ছেদের পর সাবলেটে বসবাস করে এক পরিবারের সাথে। চাকরির সঙ্গে আপোস, দুর্বিষহ জীবন, দারিদ্র্য, কুৎসিত মনোপীড়ন এই সবের মধ্যে যুদ্ধ করতে করতে পরিচিত হয় একজন মহৎ ব্যক্তির সাথে, যিনি একসময় তার মায়ের প্রেমিক ছিলেন। নীনার চিন্তার দরজা খুলে যায়। বিশাল পৃথিবীতে সে পা রাখতে শেখে। নতজানু হয় সে ব্যক্তিত্বের কাছে। যেন প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে মায়ের। এর মধ্যে স্বামীর প্রবল আকাঙ্ক্ষা পুনরায় একত্রিত হওয়ার। কিন্তু সংসার চলাকালীন তার জীবনের বিক্ষিপ্ততা, সমকামী স্বামীর সাথে ঘৃণিত, হতাশ, ক্লিশিত সময় অতিবাহনের রূঢ় স্মৃতি তাকে ভীত, আতঙ্কিত করে। একসময় নিজেকে অভিযুক্ত করে ক্রমাগত দগ্ধায় সে। সদ্য জন্ম নেওয়া সন্তানের জন্ডিস রোগে মৃত্যু, তার উড়ন্ত রূপ, হামাগুড়ি, হাসপাতালের সাদা ছাদ তোলপাড় করে নিরন্তর হিম চিৎকার নীনাকে প্রতিনিয়ত নুজ ও কাতর করে রাখে। এর মধ্যে পরিচিত হয় ওমর নামের বিদঘুটে জঙ্গুলে এক ছেলের সঙ্গে, যার নিজের কোনো শেকড় নেই। রাগ, ঘৃণা, আনন্দ, বেদনা কিছুই যাকে স্পর্শ করে না। সমাজের চোখে আত্মসম্মানবোধ বিবর্জিত সেই ছেলের সহমর্মিতায় সে আচ্ছন্ন হয়। এইসব দ্বিচক্রবালে পাক খেতে খেতে নীনা গর্ভে একটি সন্তানের উপস্থিতি টের পায়। প্রথম সন্তানের হলুদ মৃত্যুর দুঃসহতার সঙ্গে যুক্ত হয় নতুন ভ্রূণকে ধ্বংস না করার আকুতি। প্রবল আত্মসংকটের মধ্য দিয়ে সমাজ বাস্তবতার সাথে, অস্তিত্বের সাথে ক্রমশ যুদ্ধের মুখোমুখি দাঁড়ায় সে। শুনছিলেন ফ্ল্যাপ থেকে পাঠ। সমগ্র গ্রন্থটি কয়েকটি পর্বে ভাগ করে পাঠ করা হয়েছে। আজ রয়েছে প্রথম পর্ব। চলুন তবে শোনা যাক। বাড়িটা যখন খুঁজে পেলাম, দিনের আলো তখন ফুরিয়ে এসেছে। গলির বাহান্ন পাক, নর্দমা, নারকেলের পচা খোসা, ধুলোর ঠাসা অসহ্য পতন সব ছাপিয়ে এতক্ষণ একটা উদ্দীপনায় কাজ করছিল। যেভাবেই হোক বাড়িটা খুঁজে বের করা। রিকশা থেকে নেমে পড়েছিলাম বড় রাস্তার মোড়ে। তখনও রোদ ছিল নিস্তেজ, ফ্যাকাশে। নাম্বারটা হাতে নিয়ে শুরু করতে যাব, তখনই চারপাশ ধোঁয়া করে বৃষ্টি। ছায়া বৃষ্টির ধীর মন্থন পতন মাথায় করে প্রায় দৌড়েই পাশের সরু বারান্দাটায় আশ্রয় নিই। নিঃশ্বাস টেনে দাঁড়াতে যাব, দেখি পেছনে একজন লোক বৃষ্টি ভেজা প্যান্টের পা গুটোচ্ছে। শাড়ির জল ঝেড়ে সরে দাঁড়াই। না, বারান্দায় আরো লোক আছে। দুজন ভিখিরি। শতছিন্ন কাঁথায় শরীর ঢেকে মোজ করে ঘুমোচ্ছে। কাঁথাটার বিভিন্ন অংশ ফুঁড়ে ওদের শরীরের বিপজ্জনক সব জায়গা দেখা যাচ্ছে। এইবার প্যান গুটোতে থাকা লোকটার সামনে আমি মহা অস্বস্তির মধ্যে পড়ে যাই। পরন্ত বিকেলেই জ্বলে উঠেছে ল্যাম্পপোস্ট। ঝিরঝির বৃষ্টি যেন বাতি চুইয়ে আলো করছে। সামনের ক্ষত ভরা ভাঙা গলিটা কেমন অস্পষ্ট হয়ে আসছে। জায়গাটা ঝাপসা করে তার বিপরীত দিকে জেগে আছে বিশাল সাদা বাড়িটা। সেই ধবধবে শূন্যতার দিকে তাকিয়ে ঝিম ধরে, গলা শুকিয়ে আসে। আমার হাত পা কাঁপতে থাকে। মনে পড়ে দুপুরে কিছু খাওয়া হয়নি, অফিসেও যায়নি আজ। সারাদিন টোটো চক্কর খেয়েছি। কতদিন পর এই অপার স্বাধীনতা, কতদিন পর আজ নিজেকে ছেড়ে দেওয়া। বৃষ্টি ঝরছে পুরো পরিবেশটাকে বিধবা সাদা করে দিয়ে। সামনের বিল্ডিং এর একজন লোক গোলাপ টবের কান ধরে এমন ভঙ্গিতে ভেতরে নিয়ে যাচ্ছে, বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয় না সে শুধু বাগানই করেছে, গাছের জনক হতে পারেনি। কেমন হাঁসফাঁস লাগছে। সেই সাদা জল প্রকৃতির ঘোর বিভ্রম থেকে নড়তে পারছি না। চুম্বকের মতো আমাকে আটকে রেখেছে। কি নাজুক অবস্থা। বৃষ্টির ধোঁয়া ভেদ করে তাকিয়ে আছি এবং চুম্বকের আকর্ষণ কাটিয়ে সামনে এগোচ্ছি। হঠাৎ কি হয়, আমার জিভ বেরিয়ে আসে। আমি শূন্যের দিকে সেটা বাড়িয়ে দিই। বৃষ্টির ছাটে যখন ভিজে উঠছি, পেছন থেকে কে যেন প্রায় খেঁকিয়ে ওঠে, আরে করছেন কি, ভিজে যাচ্ছেন তো। পেছনে সরতে সরতে পিঠটা যখন সত্যি সত্যি দেয়ালে গিয়ে ঠেকেছে, নিজেকে তখন আবিষ্কার করি এক নিরাপত্তাহীন শূন্যতায়। আশ্চর্য,
যে লোকটা প্যান গুটোচ্ছিল বৃষ্টিতে ঝাঁপ দেবার মতলবে, সে এখন আয়েশ করে দাঁড়িয়ে আছে। সবচেয়ে অবাক ব্যাপার, বারান্দায় ভিখিরি দুটো নেই। যে ঝুলঝুলে আঠালো আর দুর্গন্ধ ছড়ানো কাঁথা তাদের গায়ে লেপটেছিল, তারা চলে গেলেও তার কিছু টুকরো টাকরা আর উৎকট গন্ধটা তো থাকবার কথা। আমি সীমাহীন ধূম্রজাল ভেদ করে দেখি, তারা নেই। তাদের চিহ্নটুকু পর্যন্ত নেই। বৃষ্টির মধ্যে কখন বেরিয়ে গিয়েছে খেয়ালও করিনি। এখন সরু বারান্দার পুরোটা জুড়ে আমি আর সেই লোকটা। সে গোটানো প্যান্ট সোজা করে রাস্তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার এই আকস্মিক সিদ্ধান্ত পাল্টানো কেন? দুরারোহ সংশয় নিয়ে আমি তার নির্বিকার মুখ দেখি। এতক্ষণে আমার শরীর বেয়ে ঠান্ডা স্রোতের ধারা নামতে শুরু করে। উঁচু বিল্ডিং এর পানির ট্যাঙ্কের ওপর কাকের জটলা। আমাকে জলের স্রোতে নিমজ্জিত করে বৃষ্টি ক্রমশ বাড়ছে। চারপাশে ঘোর কুয়াশা। রাস্তার লাগোয়া ঘাসে ছাওয়া চিলতে জমিতে দু তিনটে ব্যাঙ উন্মত্ততায় মেতেছে। লোকটা পেছন থেকে যদি আমাকে হঠাৎ জাপটে ধরে, আমার হিম চামড়া স্ফীত হয়। এই বৃষ্টিপতন, ভীষণ নির্জন গলি, সামনের চুম্বক সাদা, আমি নিজেকে বাঁচাতে পারবো তো? যাহ, বাংলা ফিল্ম আর কি। নিজেকে ঝেড়ে সহজ হতে যাব, পিঠের কাছে নিঃশ্বাসের শব্দ। ভেতরে ভেতরে ছটফটিয়ে উঠতে দেখি, মাপা দূরত্বে দাঁড়ানো স্থির সেই লোকটার চোখ এখন রাস্তা ছেড়ে আমার দিকে। তার সেই চোখে গভীর বিস্ময়। পরক্ষণেই বুঝতে পারি, আসলে নিঃশ্বাস নয়, বৃষ্টির ঝাপটের শব্দ। হায় রে সিচকে আত্মা! দুর্বলতা এড়াতে ইস্পাতের ফলার মতো টান টান হয়ে উঠি। ঘোর অতল থেকে নিজেকে টেনে তুলি। কেঠো হাসি হেসে স্রেফ বোকার মতো লোকটার দিকেই এগিয়ে যাই। বলি, মানে, এই যে এই নাম্বারের বাড়িটা খুঁজছিলাম, আপনি চেনেন? সাদা শার্ট, নীল প্যান্ট পরা লোকটার আপাতমস্তক এতক্ষণে খুঁটিয়ে দেখার সুযোগ হয়। বোধহয় হপ্তাখানেক তার শার্টটা ধোয়া হয়নি। কলারের ভাঁজে ময়লার আস্তর। সম্ভবত শেভও করেনি দিন তিনে। খোঁচা খোঁচা দাড়ির নিচেকার চামড়ায় ভাঁজ, চোখ দুটো কুতকুতে। পুরো চেহারাটা কি অসম্ভব বিদঘুটে। আপাত দৃষ্টিতে লোকটার ভাবভঙ্গি নিরাপদ মনে না হলেও সঙ্গোপন ভয়টা কাটিয়ে উঠি। বিশেষ করে সে যখন বলে, বৃষ্টি কমলে আপনাকে সাহায্য করতে পারব। আপনি কোত্থেকে এসেছেন? এই রে, শুরু হলো। এখন কোথায় কি করেন, ভাই বোন কজন, স্বামীর ঠিকানা, এইসব টেনে টুনে প্রসঙ্গ একেবারে হাঁড়ির তলায় নিয়ে ঠেকাবে। আমি তাই চটজলদি রায়ের বাজার বলে গম্ভীর হয়ে রাস্তার দিকে তাকাই। বৃষ্টি ততক্ষণে গলি ছেড়ে অন্যদিকে চলে গেছে। চারদিকে ফিকে মৃদু আলো। জড়তা কাটিয়ে বাইরে সেই নরম আলোয় হাত বাড়াই। একসময় আমি আর লোকটা রাস্তায় নেমে আসি। বা গলি ডান গলি করে করে সেই নাম্বার নিয়ে একে ওকে জিজ্ঞেস করে। আমি নিঃশব্দে তার পেছন পেছন হাঁটি। একসময় আমার কাঙ্ক্ষিত নাম্বারের কাছাকাছি এসে লোকটা ঘড়ি দেখে, বিচলিত দেখায় তাকে। অত্যন্ত ক্ষিপ্র স্বরে আমাকে বলে, আপনি ডানে গিয়ে বাঁয়ে মোড় নিলেই সম্ভবত বাসাটা পেয়ে যাবেন। তাকে অসংখ্য ধন্যবাদ দিই। হন্তদন্ত হয়ে সে চলে গেলে আমি আবারও একা। চক্করটা খেতে হলো তারপরই বেশি। সে যত সহজে ডান বাঁয়ের হিসেব বুঝিয়ে দিয়েছিল, ঢাকার বাড়িঘর মোটেই তেমন সুশৃঙ্খল নয়। খিদে ক্লান্তিতে ক্রমেই তেতে উঠছিল মেজাজ। একটা বিশাল বিল্ডিং এর কাজ করছে কিছু শ্রমিক। প্রথমে তাদের কাছে এগিয়ে যাই। সামনে ইট সুরকির স্তূপ। লম্বা রডের সারির ফাঁক করে আমার পায়ের বুড়ো আঙুল ঢুকে যেতে থাকলে একটা চরম অস্বস্তিকর অবস্থায় পড়ে যাই। এই সময় বিরক্তি ভরা মুখে রড সরাতে সরাতে একটা লোক আমার সামনে এসে দাঁড়ায় এবং আমার জিজ্ঞাসার জবাবে বলে, এ নাম্বারের বাড়ি সে চেনে না। এবার সত্যি সত্যি অসহায় হয়ে পড়ি। দিনের আলো শুষে নিচ্ছে সন্ধ্যা। চারপাশ ঘিরে নেমে আসছে প্রগাঢ় ছায়া। গলিটার গর্তে গর্তে কাদা জল জমে থাকায় আমার শাড়ির ডগায় ভেজা বালক কিচকিচ করে। শাড়িটা ঝাড়তে গেলে সমস্ত গা শিরশির করে ওঠে। এবার নিজেকে সেই ভাঙাচোরা রাস্তা থেকে যথাসম্ভব বাঁচিয়ে প্রায় লাফিয়ে হাঁটতে শুরু করি। এলাকাটার প্রায় সবগুলো বিল্ডিংই প্লাস্টারবিহীন। হা হা ইট লাল দাঁত বের করে আছে। অ্যাডভান্স নিয়ে বাড়িওয়ালা সম্ভবত আধা আধি তৈরি বাড়ির মধ্যে ভাড়াটে উঠিয়ে নিয়েছে। ইলেকট্রিসিটি চলে গেছে। বাড়িগুলোর ছায়া ছায়া জানালায় মানুষের অদ্ভুত সব মুখ। সংসার তো করেছে ২.৫ বছর। ভাড়াটে বাড়িতে থাকার এত বিচিত্র অভিজ্ঞতা
এত অল্প সময়ের ব্যবধানে আর কারো হয়েছে কিনা সন্দেহ। আমি সেই বাতিহীন নিরাপত্তাহীন রাস্তায় অতীতের মধ্যে পা ঘষতে পড়তে গিয়েও নিজেকে টেনে তুলি। আমি এখন কোথায় যাব? এই বোধ আমাকে মর্মান্তিক করে তোলে। এরই মধ্যে ঝপাত একটা পা ছোট্ট মতন গর্তে সেধিয়ে যায়। আহ! বুড়ো নখটা বোধহয় ভেঙেই গেল। দাঁতে যন্ত্রণা চেপে পাটাকে উদ্ধার করি। হলে কি হবে? কাদায় ঠেসে গেছে স্যান্ডেল। এবার ধৈর্য হারিয়ে ফেলি। চোখের সামনেটা কেমন টলে উঠছে। ঝিমঝিম ঘোর আর একটা বমিবোধ আমাকে ছেকে ধরে। সেই সাথে ভয়ানক খিদে। আমি কি বাসায় ফিরে যাব? একটা অশরীরী ভয় থেকে আমার এই ভাবনা। ওখানে ফিরে যাওয়ার চেয়ে এই আধার রাস্তায় কোনো চলন্ত ট্রাকের তলায় পড়ে মরে যাওয়া অনেক ভালো। পলকে নিজের মনের দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ঝুড়ে প্রায় মরিয়া হয়েই একজন মাস্তান গোছের ছেলের দিকে এগিয়ে যাই। প্লিজ ভাই। আমার এই সম্বোধনে সে যেন নিজেকে জাহির করার সুযোগ পায়। এরপর সে প্রায় হাত ধরেই বাড়িটার সামনে আমাকে দাঁড় করিয়ে দেয়। ইরফান সাহেব আপনার কে হন? তার এই বিড়ি ফোঁকা মুখ থেকে বেরোনো অযাচিত প্রশ্নেও আমি বিনয়ী থাকি। নিজেকে বিস্তীর্ণ হাওয়ায় ছড়িয়ে দিয়ে ভেঙে ভেঙে বলি, জি, উনি আমার চাচা। সোজা ভেতরে চলে যান। কথাটা বলেই সে চলে যায়। কিন্তু এত ঝড়ঝাপটার পর আকাঙ্ক্ষিত বাড়িটা খুঁজে পাওয়ার আনন্দ ক্রমশ থিতিয়ে আসতে থাকে। কঠিন কুয়াশার আস্তরণে আমার গোটা অস্তিত্ব নিমজ্জিত হয়। ইরফানুল কবির। শেষ পর্যন্ত আমি তার গেটের সামনে। সারাটা জীবন যার কাছ থেকে আমরা কোনো সহানুভূতি, কোনো করুণা, কোনো স্নেহ কিংবা ঘৃণা কিছুই পাইনি। আমাদের ব্যাপারে যিনি এত নির্লিপ্ত, কোনোদিন আমি যার চেহারাই দেখিনি, আজ কিনা তার বাড়ি খোঁজার জন্য এতখানি উন্মত্ত হয়ে উঠেছি। পাঁজরের খাঁজে কেমন একটা ধাক্কা। সন্ধ্যার নিভাঁজ ছায়ায় চরম হতাশ আমি কিংকর্তব্য বিমূঢ় দাঁড়িয়ে থাকি। বাড়িটা পুরনো। পুরো আদলটা জমিদার আমলের স্থাপত্য রীতির। জায়গায় জায়গায় তার চামড়া উঠে গিয়েছে। সামনে এক চিলতে ঘাসের জমি, ছেঁড়া খোড়া। ডানামেলা একটা নিম গাছ দেয়াল ছাপিয়ে উপরে উঠে গিয়েছে। তার মাথায় সন্ধ্যার এক ঝাঁক কাক, তাদের চিৎকার। অন্ধকার প্রকট হওয়ায় ল্যাম্পপোস্টের আলোরও বিস্তার ঘটেছে। দরজা জানালার ফাঁক গলিয়ে বাড়ি থেকে যে আলো আসছে তাও হলদে। চারপাশ ঘিরে রেখেছে অন্ধকার পাঁচিল। ভারী পা বাড়াই খোলা গেটের দিকে। তাহলে এসেই পড়েছি। বিক্ষিপ্ত অসংলগ্ন হাঁটি। আজ আর পেছনে ফেরার উপায় নেই। দরজার নক করে গলায় দম আটকে দাঁড়িয়ে থাকি। ক্লান্তি, অবসাদ, টেনশনের পীড়ন আমাকে বিপর্যস্ত করে তোলে। অকস্মাৎ চেপে বসা দুঃসহ মস্তিষ্ক ক্রিয়ার ফলে ঘেমে যখন দস্তুর মতো স্নান করে উঠেছি, তখনই সামনের দরজাটা খুলে যায়। যশোর স্ট্রিটের শাড়ি পরিহিতা, খোলা চুলের এক মধ্যবয়সী সামনে। কিভাবে শুরু করব যখন ভাবছি, তখনই তিনি আমাকে ভেতরে ডেকে নিলেন। আড়ষ্ট পায়ে হেঁটে সোফায় থিত হয়ে বসি। তারপর শুরু করি, যে মা আমাকে ঠিকানাটা দিয়েছিলেন। আমি, মানে আপনি হয়তো চিনবেন, আমার বাবার নাম সোবহান তরফদার। ইরফান চাচা বাবার খালাতো ভাই। স্পষ্ট লক্ষ্য করি আমার এই বিবরণে মহিলা ঈষৎ কেঁপে ওঠেন, কিন্তু খানদানি কায়দায় নিজেকে সামলে নেন পর মুহূর্তে। এই বলে, আমি চিনেছি, তুমি ঢাকাতেই থাকো বোধহয়। তেমনই তো শুনেছিলাম। কৌতূহল অপসারিত হলে অন্য পাশের সোফায় সহজ হয়ে বসেন তিনি। আপনিই বোধহয় কাকিমা। এবং পরক্ষণেই চিরকাল যা হয়, অস্বস্তির সময় খেই হারিয়ে ফেলা। বলি, আপনি জানেন আমি ঢাকায় থাকি? মানে আপনি আমাকে চেনেন? আশ্চর্য! কি করে? প্রশ্নটা করেই বোকার মতো এতক্ষণ পর উঠে দাঁড়িয়ে তার পায়ে হাত ছোঁয়াতে যাই। কিন্তু তার তীব্র প্রতিরোধের মুখে তা সম্পন্ন হয় না। আমাকে বাধা দেওয়ার সময় তাকে দাঁড়াতে হয়। তেমনি দাঁড়িয়ে থেকেই তিনি বলেন, তরফদার সাহেবের একজন মেয়ে ঢাকায় থাকে। কে যেন বলেছিল। যা হোক, তুমি একটু বসো, আমি আসছি। আসলে দেখো, যোগাযোগ না থাকলে যা হয়, আত্মীয়তার সম্পর্ক অথচ কেউ কাউকে চিনি না। আমি ফের দাঁড়াতে যাব, অমনি তিনি প্রায় হাঁ হাঁ করে ওঠেন। বসো বসো। তারপর আস্তে ধীরে পা ফেলে তিনি ভেতরে চলে যান। এবার আমি স্বভাব কায়দায় পুরো ঘরটা পর্যবেক্ষণ করে চলি। বাইরের মতোই ঘরের ভেতরটাও জমিদারি কায়দায় বানানো। খাঁজকাটা দেয়ালে সাদা আস্তর ফ্যাকাশে।
বিশাল এই ঘরে একটিমাত্র ১০০ পাওয়ারের বাল্ব, ফলে জন্ডিস আক্রান্ত আলো দৃষ্টিকে পীড়িত করে। ২ সেট ভেলভেটে মোড়ানো সোফা বিশাল আকারের, দেয়ালে অনেক টিকটিকি। ওদের একচ্ছত্র চলাফেরা দেখে মনে হয় যেন যত্ন করে পোষা। ঘরের পূব কোণে চা গাছের গুঁড়ির ওপর পেতলের বড় ফুলদানি, তাতে প্লাস্টিকের এক ঝাঁক ফুল ধুলোর আস্তরে ঢাকা। গুচ্ছ পাখা সমেত মৃত বাজ পাখি দেয়ালের স্ট্যান্ডে ঝুলছে। এই পাখিটাই ঘরের প্রাচীনতাকে আরো প্রকট করে তুলেছে। কার্পেট দেখে মনে হয় বাঘের চামড়ার, মেঝের মাঝামাঝি বেছানো। ঘরের গুমোট পরিবেশ এমনই যে মনে হয় অনেকদিন দরজা জানালা খোলা হয় না। ভেন্টিলেটর দিয়ে যেটুকু হাওয়া আসে তাতে করে শ্বাসক্রিয়া স্বচ্ছন্দ হওয়ার সুযোগ পায় না। ঘরের মাঝখানে দাঁড়িয়ে এইসব দেখছি আর নিজের অযাচিত কাঙালপনাকে বিন্দু বিন্দু করে আবিষ্কার করছি। যে লোকটিকে এত ঘৃণা করেছি প্রতিদিন, আজ তার এখানে আশ্রয়ের জন্য আমাকে আসতে হলো। একটা হিম সাদা তরঙ্গ পায়ের পাতা ফুঁড়ে মাথা অব্দি ছুটে যায়। ইচ্ছে হয় দৌড়ে বেরিয়ে পড়ি। যুগপৎ অস্বস্তি আর বিষাদ আমার পায়ের পাতার নিচের দিকে টেনে রাখে। ফ্যাকাশে আলোর তরঙ্গে বুঁদ হয়ে থাকি। তাছাড়া বাইরে অন্ধকার। কি অদ্ভুত! আমি এই বাড়িতে এসেছি, যার জন্য আমার বাবা মার কুকুর কামড়াকামড়ি ঝগড়া দেখেছি। মনে পড়ে আমার ক্ষীণাঙ্গী অসুস্থ মার সারা জীবনের যাবতীয় যন্ত্রণার একমাত্র উৎস ছিল অভাব। বাবার সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে মায়া, মমতা, প্রেমের কোনো কিছু কোনোদিন দেখিনি। তাদের কষ্টের মধ্যেও কোনো গভীরতা ছিল না। এরকম সম্পর্কের সেতুর উপরেই আমাদের জন্ম। পুরো বিষয়টাই আমার কাছে অদ্ভুত ঠেকে। প্রথম জীবনে অবশ্য মার মূল মানসিক কষ্টের কারণ ছিল এই ইরফান চাচা। তার আর মার সেই সম্পর্ককে কেন্দ্র করে বাবা মাকে এত কুৎসিত কটূক্তি করেছেন আর এত কিলথাপ্পড় দিয়েছেন যে ধীরে ধীরে সবকিছুই তার গা সহ হয়ে গিয়েছিল। ইরফান চাচা আর মার সম্পর্কটা আসলে বিচ্ছিরি খোলামেলা এক ঘৃণিত সাবজেক্টে পরিণত হয়েছিল। আর আজ আমি নির্লজ্জের মতো চাচিকে বলে বসলাম কিনা মা ঠিকানা দিয়েছেন। কেন মার কথা বললাম? সে কি তার কপালের ঢেউ দিয়ে এই বাড়িতে আমার আশাটাকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্যে? না, আমি কিছু ভাবতে পারছি না। ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি আমার চারপাশ অন্ধকার করে তুলছে, গা গুলোচ্ছে। এই স্তিমিত আলোর ঘোরে আমি কি অজ্ঞান হয়ে যাব? চারপাশে এত স্যাভলনের গন্ধ কেন? এটা বাড়ি না হাসপাতাল? আমি কি কোনো পুরনো ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি? সবকিছু মিলিয়ে আমার যখন আকাশ পাতালহীন টালমাটাল দশা, তখন দরজায় একজন মহিলা, সম্ভবত বুয়া, আমাকে ভেতরে যেতে বলে এবং কাঁধে সারাদিনের ব্যাগ সহ আমার ২ পা আমাকে ভূতগ্রস্তের মতো সেদিকে টেনে নিয়ে চলে। সব রকম ভদ্রতার পর পেটে যখন আমার দানা পড়েছে, তখন আমাকে নির্দিষ্ট একটা রুম দেখিয়ে দেয়া হলো ঘুমানোর জন্য। কাঁধের ব্যাগটা মেঝের একপাশে রেখে খদ্দরের চাদর বেছানো খাটে নিজেকে শটান মেলে দিয়ে আমার অস্তিত্বকে আমি নতুন শূন্যতায় আবিষ্কার করি। ড্রয়িং রুমের মতো এই ঘরটাও গুমোট, শ্বাসরুদ্ধকর। অবশ্য আমি তেমন আলো হাওয়ায় অভ্যস্ত নই। এই যে আজকের রাত, এই যে ওপরে বিস্তৃত সাদা ছাদ এবং এই যে আমার লজ্জাকর অস্বস্তিকর আগমন, যেখানেই থেকেছি সারাক্ষণ এর কোনো না কোনোটি আমাকে সবসময় আগলে থেকেছে। আমি কোনোদিন আকাশের দিকে ডালপালা মেলা উন্মুক্ত গাছ হবার সুযোগ পাইনি। এইবার চারপাশে বাস্তবিকই ছেঁকে ধরা আঁধার। আমার সব ছাপিয়ে এগিয়ে আসে রেজাউল। ওর সঙ্গে যখন ছাড়াছাড়ি হলো, আমার চারপাশে তখন ধোঁয়া, জটপাকানো অন্ধকার। এতদিনের সংসার, অভ্যাস বড় মারাত্মক। সংসারে থাকতে যুদ্ধটা একরকম ছিল, সেখান থেকে বেরিয়ে সেই রূপটা পাল্টাতে হচ্ছিল। আমি তখন ডুবছি, ভাসছি। একাকী অন্ধকার একটা ঘরে রাত কাটে। শব্দ শোনা মাত্র ধরফর করে উঠি। মাথার মধ্যে কারখানার সাইরেন বেজে চলে একটানা। প্রায় বিকারগ্রস্ত হয়ে উঠেছিলাম। ছোট্ট একটা কামরা, তার পাশ ঘেঁষা বাথরুমটা ছিল ভয়ঙ্কর রকমের বিক্ষত, দাঁত বের করা কালচে ইট। হলুদ কমোডের মাঝখানটায় এমন একটা গর্ত ছিল, মনে হতো কেউ খাবলা দিয়ে তার মাংস তুলে নিয়েছে। সেই সব একাকী নিঃসঙ্গ রাতের প্রবল ভীতি ছিল ওই বাথরুমটি এবং ছিটকিনির শব্দ। পাশের ফ্ল্যাটে কেউ ছিটকিনি খুলছে অথবা মাঝরাতে হাওয়ার তোড়ে খুলে গেল আমারই ছিটকিনি, ধরফর করে ঘুম ভেঙে যেত। তারপর সারা রাত একটানা বসে থাকা। আমি কোনো কালে একা ঘুমনোয় অভ্যস্ত নই।
বাবা মার সংসারে ভাই বোন ল্যাপটালেপটি করে বড় হয়েছি। ভাবতে অদ্ভুত লাগে, ওরকম একটা কঠিন বাস্তবের মধ্যেও কারো কোনো প্রভাব ছাড়াই আমার একটা আশ্চর্য শৌখিনতা ছিল, ছবি আঁকা। যেন এসব ঘিনঘিনে অবস্থা থেকে নিজেকে পরিত্রাণ পেতেই সেই নেশাটাকে আমি আমার মধ্যে দুর্নিবার করে তুলেছিলাম। সেই একলা একা কয়েকটা দিন কাটানোর সময়টাতে ঝেড়ে ফেলা পুরনো নেশাটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। খাটের তলা থেকে বের করে আনি আস্তর পড়া রং তুলি আর ভাঙাচোরা ইজেল। সমস্ত রং তখন খটখটে, জমাট বাঁধা। ঝুল আর ধুলোর জড়াজড়িতে তুলির অবস্থাও নাজুক। চোখের সামনে এইসব দেখে স্থির বসে থাকি। ক্রমশ রাত বাড়ে। এরই মধ্যে ঘরের কিছু জিনিসপত্র বিক্রি করে ফেলেছিলাম। বাড়িওয়ালা মাঝে মাঝে খোঁজ খবর নিয়ে যায়, জানতে চায় বাড়ি ছেড়ে দেব কিনা। আমার তখন সত্যি সত্যি চরম অনিকের দশা। রেজাউলের সঙ্গে দীর্ঘদিন বসবাস করার সময় এই কামরাটাকে একটা অন্ধকার গুহা মনে হতো। ভয়ঙ্কর ভ্যাপসা, এক টুকরো আকাশ নেই, জানালা খুললেই পাশে আস্তর খসা বিল্ডিং। সবচেয়ে কষ্টকর ছিল দম রুদ্ধ করা বাড়িটাতে কোনো বারান্দার অস্তিত্বহীনতা। ঘর থেকে বেরিয়েই সিঁড়ি, হয় নেমে যাও নয় উঠে আসো। সেই সঙ্গে ছিল আদ্যিকালের জং পড়া একটা ফ্যানের সীমাহীন উৎপাত। তার শব্দ ছিল ভয়াবহ। সেই শব্দে বারবার ঘুমের তন্ত্রী ছিঁড়ে যেত। ওটাকে নিয়ে আমার আর একটা টেনশন ছিল। দুদিন খটখট করে চলল তো ৩ দিনের মাথায় ঘটাং করে গেল থেমে। বাকি ২.৫ দিন ফ্যানহীন বাতাসহীন, দুঃসহ গরমের ভাব। মনে হতো সেদ্ধ হয়ে যাচ্ছি। পাগলের মতো জানালার পর্দা তুলে দিতাম। পাশের রুক্ষ দেয়াল যেন প্রবল বেগে ধেয়ে আসতো আমার দিকে। অথচ বাড়ির ওই যন্ত্রণাকর ফ্যানটাই ছিল রেজাউলের প্রধান আকর্ষণ। সংসারের কাজ বলতে ওই জিনিসটার পেছনে ঘন্টার পর ঘন্টা ধরে লেগে থাকাটাকেই মনে করত নিজের স্বস্তিকর একটা দায়িত্ব বলে। প্রাইভেট এক ফার্মে চাকরি করত রেজাউল। অফিস থেকে ফিরে সেই ঘামগন্ধের ভেতরে প্রথমেই সে ওপর থেকে ফ্যানটাকে নামাতো। মেঝের পুরোটা দখল করে স্ক্রু ড্রাইভার আর টেস্টারের খোঁজাখুঁজি চলত। এইসব দেখে শুনে মাঝে মাঝে আমার মাথায় রক্ত উঠে যেত। কেননা তার সেই দীর্ঘ নিমগ্নতার সময় বিছানায় বসে থাকা ছাড়া আমার আর কোনো কিছু করার থাকতো না। এই নিয়ে প্রায়ই তুমুল ঝগড়া হতো। আমার রক্তে সবচেয়ে ক্ষতিকর যে বিষ, সে ছিল আমার জেদ। এক এক সময় ইচ্ছে হতো ওর পিত্তি জ্বলে ওঠে তেমন কোনো কাজে আমিও জড়িয়ে পড়ি। অবশ্য সেই জেদকে থিতু করে ফেলতেও আমার জুড়ি ছিল না। ফলে ও করতে পারলে আমি কেন পারবো না, এরকম স্বাধীনতায় আমার মন সায় দিত না। ওর জন্য যেটা অন্যায়, আমার বেলায় তার ব্যতিক্রম হতে যাবে কেন? আমিও অন্যায় করলে তো আর সমান্তরালে নেমে যাওয়া হলো। কিন্তু তারপরও জেদটা আগুন হয়ে জ্বলার সুযোগ না পাওয়ায় দিনের পর দিন তার সঙ্গে কথা বলা বন্ধ রাখতাম। অহংকারী পা ফেলে তার সামনে দিয়ে হাঁটতাম। ঝপাত শব্দে চাবির গোছা আছড়ে ফেলতাম মেঝেতে। ফল হতো গভীর রাতে তার বাড়ি ফেরা এবং বিছানায় মুখ থুবড়ে নিঃশ্বাস পড়ে থাকা। এইসব নিয়ে আমিও তার ব্যাপারে ততদিনে এক পা দুপা করে আকর্ষণ হারাতে শুরু করেছি। আপোষ মানেই দুটো জানোয়ারের কুস্তির সঙ্গম, জঘন্য তেতো চুম্বন। ফলে আপোষহীন পরিস্থিতি আমার জন্য স্বস্তিকর। একসময় রাত্রিরে রেজাউলির তরল আপোষে নেমে আসত। আমি দেখতাম একজন দিনমজুরকে, যার পৃথিবীতে বিনোদন বলে কোনো সঙ্গ নেই, ফলে শরীরের কাছে সে কতটা বিপন্ন। আমারও মায়া হতো। রোমাঞ্চ নয়, স্পন্দন নয়, শেষমেশ কেবল অভ্যাসের মায়ায় সমঝোতা। বাবার মতো স্বামীর সংসারেও মূল সমস্যা ছিল টাকা। দীর্ঘদিন বাবার সংসারে প্রতিটা মুহূর্ত এটার সাথে ওঠার জোড়া দিতে দিতে আমি সত্যিকার অর্থে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। স্বামীর সংসারে এসেও তার কঠিন পুনরাবৃত্তি। আমাদের ফ্ল্যাটে প্রায়ই পানি থাকতো না। লোডশেডিংও ছিল এলাকাটার অপরিহার্য অঙ্গ। সূর্য যেন আমার একরত্তি ছাদটার উপর এসে এক ঠায় বসে থাকত। সারাক্ষণ আমার মেজাজ থাকতো তেতে। অফিস থেকে ফিরে চেঁচামেচি জুড়ে দিত রেজাউল, বালতিতে একটু পানি ধরে রাখতে পারলে না? সমান তালে আমিও চেঁচাতাম, বালতি তো মাত্র একটা, ওতে আর কতটুকু পানি রাখা যায়? তাছাড়া রান্নাবান্না করতে হয় না? আর আমি কি জানতাম ঠাস করে পানি চলে যাবে? রেজাউলের সর্বাঙ্গে তখন সাবান, বোকার মতো কেবল পানি শূন্য শাওয়ারের ট্যাপ ঘোরাচ্ছে। একসময় টাওয়েল দিয়ে সাবান মুছে বাথরুম থেকে বেরিয়ে ফের হামলে পড়ত। তা জানবে কি করে? সারাদিন নবাবের মতো তো কেবল বসেই থাকো, করতে আমার মতো চাকরি।
ফিরে এসে পানি না পেলে দেখতে। বলতে বলতে সে পুরো পাউডারের কৌটোই নিজের শরীরের উপর ঢেলে দিত। সাবান চিটচিটে শরীরে সাদা পাউডার লেপটে জবরজং সঙ্গে পরিণত করত তাকে। ওর এই অবস্থা দেখে ওর উপর মায়া হবে কি আমার নিজের জীবনের উপর ঘেন্নাটাই প্রকট হয়ে উঠত। তাছাড়া ওর উচ্চারণ বিষ ঝরিয়ে দিত শরীরে। নবাবের মতো বসে খায়, মেপে মেপে পানি খাওয়া, ভাত খাওয়া। তাছাড়া প্রায়ই টয়লেটের মুখ বন্ধ হয়ে যায় এবং ভয়ঙ্কর কমোডের গর্ত উপচে ঘিনঘিনে মল সারা বাথরুমে ছড়িয়ে পড়ত। ওগ্রাণু বমিতে তখন মেঝে ভাসিয়ে দেয়া ছিল আমার রোজকার ঘটনা। কিন্তু তাতে তো আর সমস্যার সমাধান হতো না। ছোট বাড়িওয়ালার বাসা, মৌলিক চাপ বড় ভয়ঙ্কর। তার কাছে গিয়ে এর একটা সুষ্ঠু সমাধান চাইতাম, কখনো তেতে গিয়ে, কখনো অসহায় নরম মেজাজে। প্রত্যেকবার বাড়িওয়ালার জবাবও ছিল বড় মৌলিক। এই ভাড়ায় তো আপনি ইংলিশ ফিটিং এর মডার্ন বাথরুম পাবেন না। মরিয়া হয়ে বলতাম, আমি তো মডার্ন বাথরুম চাইছি না। উপচে ওঠায় পানি, আপনিই বলুন। আমার স্বামী না হয় অফিস থেকে সেরে আসি, আমি একটা মেয়ে হয়ে এবারে ওবারে দৌড়াই কি করে? তারপরও তার নিরুত্তাপ জবাব, দেখি কি হয়। এই দেখির পর কেটে যেত আরো ২-৩ দিন। সেই ২-৩ দিন মলমূত্রের গন্ধে ডুবে আমার আধমরা হবার অবস্থা হতো। এ তো গেল এক যন্ত্রণা। তার থেকে মাথা তুলেছি তো ছেঁকে ধরত চাল ডাল তরি তরকারির হিসেবপত্র। পই পই করে হিসেব করে চলেও শেষকুল রক্ষা করা যেত না। সকালে রুটি ভাজি, দুপুরে মাত্র একটাই তরকারি বরাদ্দ ছিল। রাতে থাকত ভর্তা, আলু অথবা বেগুনের। অবশ্য আমাদের দুজনের কাছেই একটা ব্যাপার বরাবর একরকম ছিল, রাতের ভাতটা আমরা মেপে খেতাম। ব্যাপারটা কারো নজরে পড়লে মনে হতে পারত আমরা দুজনই ডায়েট কন্ট্রোলে ভীষণ সজাগ সতর্ক। আসলে তা তো নয়। সংগোপন ব্যাপারটা প্রকাশ হয়ে পড়ার ভয়ে নিজেদের কাছেই আমাদের সে কি অস্বস্তি। এর মধ্যেও সংসার চালিয়ে ১-২ টাকা করে আমি আলাদা একটা মাটির পাত্রে জমিয়ে রাখতাম। কিন্তু মাসের ২১ দিনের মাথায় তার মধ্যে হাত পড়ত। মাসের শেষ দিকটা ছিল সবচেয়ে ভয়াবহ। সংসারের হাল তখন গড়ের মাটির মতো। দীর্ঘ ব্যবহারে ঝুরঝুরে বিছানার চাদরটা পাল্টাতাম তো চাল শেষ। কোনো রকমে কেনা হলো আধা কেজি, ওদিকে তখন ক্রমেই শূন্যের কোঠায় নেমে আসছে মশলা, চিনি, বিস্কুট, সবজি। ধার করে কোনো রকম একটা হসফর জোড়াতালি দিয়ে তার হাত থেকে উদ্ধার পেয়ে যেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাব, ব্যাস সন্ধ্যায় হঠাৎ করে ঘরের সবেধন নীলমণি বাল্বটা ফিউজ হয়ে গেল। তারপর আর কি, ভেতর থেকে ঠেলে ওঠা হাসির বুদবুদ। ভিখেরির আর ভয় কি? আকাশ তার বাবা, চাঁদ তার মামা। চেয়ে থাকতাম মোমের শিখাটার দিকে। আমার মতনই পিরিচের উপর গলে গলে পড়ছে মোমটা। হে ক্রমে নিঃশেষ হতে থাকা মোম, দাও দাও করে জ্বলে ওঠো, দৈত্য হও। তারপর তারপর আর কি, দরজা খুলে রেখে বাইরে থেকে আসা এক চিলতে আলো দিয়ে চালিয়ে দিতাম আরো ২ দিন। আয় আয় চাঁদ মামা, উপচে পড়া আলো আয়, উড়কি ধানের মুরকি আয়, ঘরে প্রদীপ জ্বালিয়ে আয়। ঝিম ধরে বসে থাকি, লাফঝাপ দিই অন্ধকারে, চিত হয়ে শুয়ে থাকি, নয়তো ঘুমিয়ে পড়ি। বাল্ব কিনব কি? মোম কেনারই আর পয়সা নেই। আধ কেজি চালে তো আর একদিনের বেশি যায় না। ওটাই তো জীবনের পয়লা নম্বরের চাহিদা। আগে তো খেয়ে বাঁচতে হবে। এইসব ভাবতে ভাবতে অন্ধকার ঘরের বিছানায় শুয়ে একদিন হতাশায় নুয়ে এসেছিল রেজাউল। এরকম করে বাঁচা যায়? এরকম জঘন্য পরিবেশে? উত্তার জীবনে এর চাইতে ঢের ভালো। ঘেন্না ধরে গেছে। ফলে সেরকম একটা সংসারে বসবাসের ব্যাপারটাকে রেজাউল কখনো নবাবে হালে থাকা বললে স্বভাবতই সহ্য করা কষ্টকর হয়ে পড়ত আমার পক্ষে। ফলাফল আর কিছুই না, দুজনের মধ্যে বেঁধে যেত হুলস্থুল। ঘটনা হাতাহাতিতে গড়াবার আগে আমি রান্নাঘরের ছিটকিনি লাগিয়ে তার বন্ধ আবহাওয়ায় অঝরে কেঁদে কেটে কাটিয়ে দিতাম অনেকক্ষণ। একসময় দুজনই সহজ হয়ে আসতাম এবং আবারও শুরু হতো জৈবিকতার সাথে একই রকম যুদ্ধ। প্রতিদিনই মনে হতো এই ঘর ছেড়ে বেরিয়ে পড়ি, পালিয়ে যাই দূরে কোথাও। এই দূরের স্বপ্ন হয়তো সবাই দেখে, কিন্তু তার নাগাল আর পায় না। কঠোর এই বাস্তবতাকে মেনে নিয়েই নিজেকে একসময় বিন্যস্ত করতাম। রেজাউলের সামনে মেলে ধরতাম খোলা চুল, বলতো চুলে কিসের গন্ধ? সাবানের। আর আমার গায়ে বলে ঝুঁকে পড়তাম ওর দিকে। হেসে বলতো ঘাম আর পাউডারের।
তবে যে একজন বলতো আমার গায়ে জংলি ফুলের গন্ধ, নিজেকে কোনোদিন এক চুল যত্ন করা ছাড়াই আমি প্রকৃতির অনাবিল অন্তরঙ্গতায় বেড়ে উঠেছি। রূঢ় সেই বাস্তবতায় স্মৃতির অমল সেই হাওয়া বদ্ধ ঘরে আমার চোখ দুটো ভিজিয়ে দিয়ে যেত কখন, তাই একা হয়ে যাওয়ার পরও সেই ঘরটা আমার অস্তিত্বের অপরিহার্য একটা অংশ হয়ে দাঁড়ায়। এই ছায়ার নিচ থেকে বেরোনো মানে খণ্ড খণ্ড মাংসে পরিণত হওয়া, কাক কুকুরে টানাটানি করে খাওয়া। রাতের প্রবল ভয়ের পাশাপাশি ছিল এই বাড়িটা খোয়ানোর ভীতি। সোনার চেন, চেয়ার, টেবিল এক এক করে বিক্রি করতে করতে তলানিতে ঠেকতে কতদিন, তারপর আমি কোথায় যাব? উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় আমার অবস্থা তখন পাগলের মতো। একটা শূন্য বৃত্তের মধ্যে আমার নির্ভার দেহ পাক খায়, আশ্রয়। এইভাবে দিন কাটে। এক রাতের কথা মনে পড়ে। বিকারগ্রস্তের মতো ছুঁড়ে ফেলছি রঙের কৌটা, জমাট বেঁধে যাওয়া তুলি। ঠিক তখনই হঠাৎ করে মাঝরাতে বাইরে থেকে শুনি একটা গোঙানি, সেই সঙ্গে রাতের বুকচেরা আর্তনাদের ধ্বনি। বিছানা থেকে সটান নিজেকে টেনে তুলি, তারপরেই কাউকে লাঠি পেটা করার উপর্যুপরি উৎকট শব্দ। আমার পেছন দরজার পাশেই খোলামেলা একটা মাঠ, কিন্তু দরজা খুললেই বারান্দাহীন অপার শূন্যতা। মনে হয় পা ফসকালে এই শরীর সমেত গভীর গহ্বরে তলিয়ে যাব। ভয়ে ভয়ে কোনোদিন ও দরজাটা খোলা হয় না। সেই আর্তনাদের তীব্রতা মৃত্যুর মতন আমাকে টানছে। আমি যেন কোনো ভুতুড়ে ছবির নায়িকা, এবং তার মতো করেই সেই চিরবন্ধ ছিটকিনিতে হাত দিই। জং ধরে গেছে, রাজ্যের ধুলো কিছুতেই খুলছে না। জোরে টান দিয়ে টাল সামলে পড়ি। দাঁড়াতেই কম্পিত চোখ যেন অতল গহ্বর দেখে। দমকা বাতাসের ঝাপটা এই প্রথম এ পথে আসছে। আমার বুক ঠান্ডা হয়ে আসে। ফের আর্তনাদের শব্দ। ভয়ে ভয়ে সেই বিশাল শূন্যতার দিকে তাকাই। ল্যাম্পপোস্টের আলোর বিচ্ছুরণে অনেকটা স্পষ্ট হয়। আধা ন্যাংটো দুজন লোককে পেটানো হচ্ছে। অসংলগ্ন কথাবার্তা থেকে আরো স্পষ্ট হয় লোক দুটো চোর। লাঠির আঘাতে তাদের শরীর বেঁকে বেঁকে উঠছে। পুরো মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে আরো কিছু লোক। সেই গোঙানির সঙ্গে সঙ্গে আর্তনাদ, বাবা গো, আমি করি নাই, বাবা গো। আর্তনাদ করে ওঠা দুজনের একজনকে চ্যাংদোলা করে কজন লোক মাঠের আরেক প্রান্তে নিয়ে ঝপাত করে ফেলে দিল। দরজা বন্ধ করে দিই। বালিশে মুখ কান গুঁজে বিছানায় পড়ে থাকি। জ্বর জ্বর লাগতে থাকে, সেই সাথে প্রচণ্ড মাথা ব্যথা। এই ফাঁকে একসময় ইলেকট্রিসিটি চলে যায়। সেই ভয়াবহ নিঃসঙ্গ রাতের কথা মনে হলে এখনো কেঁপে উঠি। ভয়ানক তৃষ্ণা পেয়েছিল। রান্নাঘরে যেতে হলে কুৎসিত বাথরুম অতিক্রম করে যেতে হয়। পানি রান্নাঘরের কলসিতে। হাতড়ে হাতড়ে এগুচ্ছি। মাঠ থেকে গোঙানির শব্দ আর শোনা যাচ্ছে না। মরে গেল নাকি? হঠাৎ পায়ের কাছে ঠান্ডা একটা কিছুর অস্তিত্ব অনুভব করি। বুকের মধ্যে ঘাই দিয়ে ওঠে বরফ টুকরো। সাপ টাপ নাকি? আবার ভাবি, এই দোতলায় পাইপ বেয়ে সাপ উঠবে কি করে? কাঁপা কাঁপা হাতে জিনিসটা ওঠাই। একটা বোতল। নিঃশ্বাস টেনে টেনে অবশেষে কলসির কাছে যাই। মিটসেফের উপর থেকে একটা গ্লাস নেই। গলায় পানি ঢেলে মাঝখানে সরু প্যাঁচেজে দাঁড়িয়েছি, কানের কাছে ফিস ফিস। চিৎকার করে ঘরের দিকে ছুটে আসি। আবার একটা শোঁ শোঁ শব্দ। গলায় দম আটকে আসে। মাথা ঝাঁকাই। কিছুক্ষণ পর টের পাই কানে পিঁপড়া জাতীয় কোনো পোকা ঢুকেছে। ব্যাপারটা টের পাওয়ার পর শুরু হয় মরণ যন্ত্রণা। মনে হয় পোকা নয়, আস্ত একটা গোখরো ঢুকে পড়েছে কানের ফোকরে। মেঝের উপর দাঁড়িয়ে মাথা ঝাঁকাচ্ছি, চিত হচ্ছি, কাত হচ্ছি। যতই এসব করছি ততই যেন আরো শক্ত করে কামড়ে ধরছে। প্রবল থেকে প্রবলতর হচ্ছে ব্যথা। না, পোকা নয়, সাপ নয়, আমার ভেতরে মৃত্যু প্রবেশ করেছে। আজরাইল লম্বা একটা শলা ঢুকিয়ে দিয়েছে আমার অন্ধকার কানে। এই বোধ আমাকে এমনই অসহায় করে তোলে, আমি গলা ছেড়ে কেঁদে উঠি। উন্মাদের মতো ঘরময় ছুটতে থাকি। কি করব বুঝে উঠতে পারি না। আরেফিন, কুত্তার বাচ্চা, গালি দিতে থাকি। আমাকে বলে গেছে কটা দিন একটু কষ্ট করতে। তার জানাশোনা কে যেন একজন আছে কোন একটা অফিসে। কথা দিয়ে গেছে ও আমার একটা চাকরির ব্যবস্থা করবে। কিন্তু ওর আশ্বাসের ওপর আমার কোনো ভরসা নেই। নিজে রাজনীতি করে। দুদিন পর পরই পুলিশের প্যাদানি খেয়ে আমার বাড়িতে এসে আশ্রয় নিত। ওকে নিয়ে আমার আর রেজাউলের মধ্যে কম তিক্ততা হয়েছে?
আর আজ বোনটাকে একা একটা বাড়িতে রেখে লাপাত্তা। সব শালা স্বার্থপর। হাতড়ে হাতড়ে দেশলাই জ্বালাই, মোমের একটা টুকরোও যদি পাওয়া যেত। আবারও রান্নাঘরে মিটসেপের ভাঙা ড্রয়ার ধরে টান দিতেই সার সার তেলাপোকা আমাকে ঘিরে ফেলে। পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে ওঠে। লাইট অফ করলেই পুরো বাড়ি জুড়ে শুরু হয় তেলাপোকার রাজত্ব। মেঝে, মিটসেপ, বিছানা সব জায়গায় তাদের একচ্ছত্র আধিপত্য। ওরকম মৃত্যুময় অবস্থায় আমি মোমবাতির একটা টুকরোও খুঁজে পাই না। হঠাৎ মনে হলো কানের ভেতর দাপাদাপিটা যেন থেমে গেল, আর মনে হতেই রান্নাঘরের মেঝেতে দাঁড়িয়ে হঠাৎ পাথর হয়ে যাই। নড়লে চড়লে যদি আবার শুরু হয়। দম আটকে দাঁড়িয়ে আছি। পরক্ষণেই পিলে কাঁপিয়ে ফের সেই দাপাদাপিটা শুরু করে। গোঙাতে গোঙাতে মেঝেতে বসে পড়ি। ঠিক এই সময় আচমকায় ইলেকট্রিসিটি চলে আসে। ততক্ষণে আমি নেতিয়ে পড়েছি। কাঁপা কাঁপা হাতে কানের মধ্যে এক গাদা পানি ঢেলে দেই এবং ঘাড় কাত করে মাথার তালুতে থাপ্পড় দিতে থাকি। আশ্চর্য, কাজ দেয়। একটু পরে দেখি সাধারণের চাইতে সামান্য বড় আকৃতির একটা লাল পিঁপড়ের মৃতদেহ বেরিয়ে এসেছে। কানের যন্ত্রণা না কমলেও মানসিক শান্তিতে বিছানায় এলিয়ে পড়ি। খিদে আর ক্লান্তিতে অবসন্ন শরীরে আধো তন্দ্রায় বাকি রাত কাটিয়ে দিই। পরদিন ভোরে সিদ্ধান্ত নিয়ে ফেলি আর একদিনও এখানে থাকব না, সোজা বাবার ওখানে চলে যাব। পরক্ষণেই বাবার ওখানে যাবার ভাবনাটা আমাকে আরো অসহায় করে তোলে, এবং সেটা সম্ভবত এই ভাবনা থেকে যে বিয়েটা আমি নিজের পছন্দে করেছিলাম। আমার এই সিদ্ধান্তে তারা হাঁপ ছেড়ে বাঁচলেও জানি আজ আমার এই পরিণতির দায়ভাগ তারা কিছুতেই নেবে না। ডিভোর্সের পর তাদের সঙ্গে প্রথম মুখোমুখি হওয়ার পর যে তিক্ততার সম্মুখীন আমাকে হতে হবে ভাবতে মনের গতি শ্লথ হয়ে আসে। চারপাশের এমন ছায়া, ঘোর বিভ্রম কখনো আমাকে মৃত্যু, কখনো জীবনের জল গেলাতে থাকে। স্রোত স্রোত, নাকের জল কপাল অব্দি উঠেছে। আর কুয়াশা, সেই ছায়া ভেদ করে একদিন হন্তদন্ত হয়ে ঘরে ঢোকে আরেফিন। রাজনীতির সুবাদে উঁচু মহলের একজনের সঙ্গে নাকি জানাশোনা আছে ওর। মোটামুটি চূড়ান্ত কথা হয়েছে, এখন শুধু ইন্টারভিউটা ফেস করতে হবে আমাকে। হা, আমার ছেলেবেলার বিস্কুট দৌড় খেলা। সুতোয় বাঁধা বিস্কুট মাথার উপর ঝুলছে, হা করো, লাফ দাও, জোরে, আরো জোরে। কিন্তু চূড়ান্ত কথার পরও চাকরিটা শেষ পর্যন্ত হয় না। মনে আছে, প্রচণ্ড টেনশন চেপে শরীরে মনে ভয়ানক জড়তা নিয়ে হাজির হয়েছিলাম। ছোট একটা প্রাইভেট ফার্মে অফিস সহকারীর চাকরি। ভারী অদ্ভুত লেগেছিল অফিসের পরিবেশ দেখে। স্কার্ট, স্লিভলেস ব্লাউজ পরে চুটি আড্ডা দিয়ে চাকরি করছে মেয়েরা। পুরুষের সংখ্যা খুবই কম। টানা প্যাসেজ ধরে প্রায় নিঃশ্বাস আটকেই সোজা বসের রুমে হাজির হয়েছিলাম। মেয়েরা এমন ভঙ্গিতে তাকাচ্ছিল আমি যেন একটা চিড়িয়া। রুমে ঢুকে দ্রুত শাড়ির ভাঁজ ঠিকঠাক করি। কফির মরচে ধরা গন্ধ এবং বসের ঝাপসা মুখ। আমি অমুকের বোন অমুক, তমুক রাঘবপাল আমাকে পাঠিয়েছেন। এইসব ফিরিস্তি দেওয়ার পর বস আমাকে চেয়ারে বসার অনুমতি দেন এবং অকস্মাৎ কোনো ভানভনিতা ছাড়াই আমার সম্পর্কে মন্তব্য করে বসেন, আপনাকে তো তেমন স্মার্ট মনে হচ্ছে না। বাইরের টাইপরাইটারের অস্পষ্ট শব্দ, দরজা ভেজানো, বসের ভুরু কোচকানো মুখ। ঠান্ডা চোখে চেয়ে আছেন আমার দিকে, মাথা জুড়ে বিশাল টাক। তার কথা শুনে ভেতরের কাঁপন থেমে যায়। বোকার মতো প্রশ্ন করি, আপনি কি মিন করছেন? আপনার ব্লাউজটা ভালো মতো ইস্ত্রি হয়নি, তাছাড়া কাঁধের আঁচলে সেফটি পিন আটকাননি। স্মার্ট লুক বলে তো একটা জিনিস আছে। মন্তব্যটা শুনে আমি দ্রুত আঁচল ঠিকঠাক করে বুকে সাহস জমিয়ে বলি, আপনি আমার ইন্টারভিউ নিন। ইন্টারভিউ তো নিচ্ছি। তার চোখে কেমন ক্রূর হাসি। আপনি কি ভাবছেন আমি আপনার সাথে খোশ গল্প করছি? আমিও ক্রমে সহজ হয়ে আসতে থাকি। বলি, কিছুদিন চাকরি করলে আমি নিজেকে তৈরি করে নিতে পারবো। তিনি লম্বা করে সিগারেট টানেন। তাহলে প্রাথমিক পরীক্ষাটা হয়ে যাক। ধরুন আপনি যখন কাজ করছেন, চাকরি করছেন, তখন একজন পুরুষ আপনার গায়ে ধাক্কা দিল, আপনি কি করবেন? তার প্রশ্ন শুনে আমি পাল্টা প্রশ্ন করি, ধাক্কা কি তিনি ইচ্ছে করেই দেবেন? হতে পারে। তিনি কফিতে চুমুক দিতে দিতে বলেন, ধরুন ইচ্ছে করেই দিলেন। ইচ্ছে করে হলে আমি উল্টো তার গায়ে জোরে ধাক্কা লাগাবো। আমি বলি, যাতে সে হুমড়ি খেয়ে নিচে পড়ে যায়। অদ্ভুত ভঙ্গিতে হাসেন তিনি।
যদি গায়ে হাত দেয়, কষে চড় লাগাবো। ঠিক আছে, আপনি ১ সপ্তাহ পরে এসে খোঁজ নিয়ে যাবেন। তখন আমার একটা চাকরির ভীষণ প্রয়োজন। আমি কি আর ১ সপ্তাহ পরে যাই? ৩ দিনের মাথায় গিয়ে হাজির হয়েছিলাম। কিন্তু ভদ্রলোক আমাকে চেনেনই না। কেবল হাজার কথায় প্যাঁচ কষেন। আপনি? ও হ্যাঁ, আপনিই তো? কি যেন? ও হ্যাঁ, চাকরি। চাকরি হলে তো ডাকবই। আসুন, ১ সপ্তাহ পরে আসুন। আরও ১ সপ্তাহ। আমার মাথা ঝিমঝিম করতে থাকে। আরেফিন তার চ্যানেল ধরে আবারও দৌড়ায়। ১ সপ্তাহ পর যথারীতি আবার যাই। তার দেখা করার সময় নেই। অশ্লীল ভঙ্গি সর্বস্ব সব মেয়েদের মাঝখানে থ মেরে বসে থাকি। একসময় ঠেলেই ঢুকি। আমাকে দেখা মাত্র কুৎসিত ভঙ্গিতে চিৎকার করে ওঠেন তিনি। আপনাকে কে আসতে বলেছে? জি, আমি। আমার কথা জড়িয়ে যেতে থাকে। আপনিই তো বলেছিলেন। পরে আসুন বলে তিনি ফাইলে নিমগ্ন হন। কি আর করা, বেরিয়ে আসি। পরে শুনি আরিফিনের যে রাঘব বোয়াল নেতা ছিল, তার সঙ্গে তার বসের কন্ট্রাক্ট ছুটে গেছে। চাকরি বাকরি এখানে হবে না। তাছাড়া এখানকার পরিবেশও ভালো না। কথাটা শুনে ঝিম মেরে বসে থাকি। কিন্তু আরিফিন হাল ছাড়ে না। দিনরাত সে নেতার পেছনে লেগে থাকে, তার কাজ করে দেয়। এদিকে কাগজে বিজ্ঞাপন দেখে চড়া রোদ মাথায় নিয়ে আমি একের পর এক অফিসে ক্রমাগত মরিয়া হয়ে ধর্ণা দিয়ে চলি। আসলে এভাবেই আমি জীবনকে তন্ন তন্ন করে ছিঁড়ে খুঁড়ে দেখেছি। ভেবেছি যুদ্ধ আর যন্ত্রণায় জীবনের আসল রূপ। মনের এইরকম অবস্থায় একদিন আরেফিন আলোর মতো বাতাসের মতো খবর নিয়ে আসে আমার একটা চাকরি হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে যখন পাশ ফিরতে যাব, পিঠের উপর কিসের তীক্ষ্ণ খোঁচা। লাফ দিয়ে উঠি। বাতি নেভানো হয়নি। বিছানা হাতড়ে একটা সূঁচ আবিষ্কার করি। কি ভয়ঙ্কর! বিছানায় শুই পড়েছিল। এই তীক্ষ্ণ শলা আমার বুকে ঘা দিয়ে স্মরণ করিয়ে দেয়, নারী, তুমি কোথায় রাত কাটাচ্ছ? আসলেও আজকের এই রাত আমি এমন বাড়িতে কাটাচ্ছি, যার এলাকা দিয়ে হাঁটাও গতকাল আমার জন্য কল্পনার অতীত ছিল। ভেবে নতুন করে কাতর হই, শূন্য হই, ঘুমিয়ে পড়ি একসময়। খুব ভোরে ঘুম ভেঙে গেলে বুঝতে পারি আমার অবস্থান আসলে কোথায়। বিভ্রান্তির ভেতর থেকে একসময় বেরিয়ে আসি। প্রথমেই চোখ যায় দেয়ালে ঝোলানো হরিণের খটখটে মাথা ও শিংয়ের দিকে। তার খাড়া শিং দুটো আমার বুক ফেরে ভেতরে ঢুকে যায়। আমাকে এখন সেই মহান ব্যক্তিত্বের মুখোমুখি হতে হবে। আমি যখন ঘুমোতে আসি, তখনও তিনি বাইরে থেকে ফেরেননি। রাতে তার স্ত্রী, আমার মা বাবা, আমার সংসার ভেঙে যাওয়া, আর আমি ঠিক আজকেই কোত্থেকে এলাম, খুব অল্প সময়ের মধ্যে এসব ফিরিস্তি শুনে ফেলেছিলেন। আমি কোনো ব্যাপারে খুব বেশি ভানভনি তার আশ্রয় নিতে পারি না। সরলভাবেই তাকে সব বলে দিয়েছি। সবকিছু শুনে তাকে বেশ দুঃখিত মনে হচ্ছিল। তিনি কি ভাবছিলেন তার ঘাড়ে উটকো একটা ঝামেলা এসে জুটল? জাহান্নামে যাক। আপাতত ভদ্রলোকের মুখোমুখি হওয়াটাই আসল। বিছানায় টান টান শুয়ে এদিক ওদিক তাকাই। বুয়াও ঘুমিয়েছিল আমার ঘরে, কিন্তু এখন নেই। দরজা ভেজিয়ে বেরিয়ে গিয়েছে। আশ্চর্য, এই ঘরেও স্যাভলনের গন্ধ। আরও একটা গন্ধের মিশেল আছে, ড্যাম্প মেঝে সোঁদা গন্ধ। এ ঘরে আসবাব নেই বললেই চলে। মাঝখানে একটা খাট বেছানো, সাইডে একটা আলনা। ১ বছর আগের ক্যালেন্ডার ঝুলছে দেয়ালে। সম্ভবত এদের কোনো ছেলেপিলে নেই। সম্ভবত কেন, নেই। থাকলে তো দেখতেই পেতাম। কি জানি বাবা, থাকতেও পারে। থাকলেই কি, না থাকলেই বাকি। গতকাল অফিস কামাই দিয়েছি। ভেতরটা খচখচ করছে। অফিসের পরিস্থিতি তেমন সুবিধের নয়। হাজার রকম পলিটিক্স। এর মধ্যে আমার অনুপস্থিতি কি যে হবে, ল্যাঠায় যাক। আজ তো শুক্রবার। হলিডের মুডটা নষ্ট করার কোনো মানে হয় না। কিন্তু এই যে উদ্ভ্রান্তের মতো এখানে ছুটে এলাম, আমার সিদ্ধান্ত কি? অনন্তকাল থেকে যাওয়া? মামার হাতে লাড্ডু আর কি। তাহলে আর কি করব? বাসায় ফিরে যাব? ভাবনার তোলপাড় আমাকে ফের অবশ করে দিতে থাকে। চাকরি হওয়ার পরপরই আরিফিন আমাকে একটা দম্পতির সঙ্গে সাবলেটের ব্যবস্থা করে দিয়েছিল। তাদের সঙ্গে প্রায় ৭ মাস থেকেছি। ওরা স্বামী স্ত্রী যে ঘরটায় থাকত, তার মাঝখানে সরু একটা প্যাসেজে ছোট্ট একটা চৌকি বিছানো। তারপরের ঘরখানাই আমার। তাদের সাথে ৭ মাস থাকার অভিজ্ঞতা কষ্টকর, মায়াময়, কুৎসিত, বিচিত্র।
আমার জন্য জন্মই হয়েছে দাম্পত্য জীবনকে বাস্তব আর বিচ্ছিরি সব বোধের ভেতর দিয়ে বারবার চেনার জন্য। আমার সঙ্গে চমৎকার সমঝোতা ছিল তাদের, কিন্তু তারপরও প্রায়ই খুটখাট লেগে যেত। বেশি রাত অব্দি লাইট জ্বালাই, পানি বেশি খরচ করি। যদিও মাসকাবারি বিল আমরা ভাগাভাগি করে দিতাম, ফলে এসব নিয়ে গজগজ করা শুধু মহিলা আর আমার ভেতরেই সীমাবদ্ধ থাকলে কোনো কথা ছিল না। বাজার দরের চড়া গতি, বেতন বাড়ছে না, ভদ্রভাবে বেঁচে থাকাটাই এখন স্বপ্ন। যে দিন আসছে দুবেলা উপোস দিয়েও কুল রক্ষা করা যাবে না। এরকম উদাহরণের পর উদাহরণ টেনে এনে একসময় তার স্বামীও এসব ব্যাপারে নাক গলাতে শুরু করে। বলতো, দেখুন, বিল তো আমরা একা দেই না, আপনাকেও দিতে হয়। অবশ্য আপনার কথা আলাদা, আপনি চাকরি করেন, একলা মানুষ, তবুও যদি একটু বুঝে শুনে চলেন। অনেক রাত অবধি ঘুম না আসা তখন আমার অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল, ফলে চোখের সামনে বই মেলে পড়ে থাকতাম। এই ব্যাপারটাতেই ওদের ছিল ঘোর আপত্তি। আমার বিয়ের পর রেজাউলের মাধ্যমে ভারী অদ্ভুত একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল আমার। ছেলেটার নাম সত্যজিৎ। তার ১ নম্বর নেশা আড্ডা দেওয়া আর বইয়ের পাতায় আমগ্ন ডুবে থাকা। সত্যজিৎ ছিল রেজাউলের ঘনিষ্ঠ বন্ধু, ফলে আমার বাসায় তার আসা যাওয়া ছিল অবারিত। জঘন্য সে বদ্ধ ঘরে সত্যজিৎ ছিল যেন এক ঝাঁক উদ্দাম হাওয়া। ঘরে ঢুকেই তার প্রথম কথা ছিল, এই ঘরে মানুষ থাকে? তুই তো শালা বউটাকে কাবাব বানিয়ে ফেলবি। চল চল, একটু বাইরে থেকে ঘুরে আসি। ভীষণ বিব্রত রেজাউলের তখন পুতুপুতু শুরু হতো। আমি জানতাম তার ভেতরে ৯-৬ হিসেব শুরু হয়ে গেছে। বাইরে যাওয়া মানেই রিকশা ভাড়া, চটপটি, ফুচকা। সেই সত্যজিতের সুবাদে আমার কিছু ভালো বই পড়ার একটা অভ্যেস তৈরি হয়েছিল। অবশ্য খুব ছোটবেলা থেকেই নানা জাতের সভা সমিতির সঙ্গে জড়িয়ে পড়ার সুযোগ পেয়েছিলাম বলে আমার ব্যক্তিগত পাঠরুচি তেমন একটা খারাপ ছিল না। পরে সেই রুচির সঙ্গে কত কিছু যে এসে মিশল, বিশাল এক বিশ্বের দরজা খুলে গেল আমার চোখের সামনে। সারাদিন ঘিঞ্জি কাজের পর ওই একরত্তি রাতেই তো একটু পড়ার সুযোগ। আমি কি আর ওই দম্পতির ক্যাচাল গায়ে মাখি? বেতন পাই আর পয়সা। আরিফিনকে সাহায্য করতে হয়, তার ওপর মফস্বলে থাকা বাবা মা ভাই বোনদের হাঁ করে তাকিয়ে থাকা তো আছেই। এইসব খরচের পর বাড়তি বিলের একাংশও আমাকেই তো বহন করতে হতো। কিন্তু রাত জেগে বই পড়া, ওইটুকু শৌখিনতাও যদি আমাকে বলি দিতে হয়, তাহলে আমার আর থাকে কি? বাদ দিয়েছিলাম শেষ পর্যন্ত। আসলে কোনো ব্যাপারেই অতিরিক্ত ক্যাচাল আমার ধাতে সয় না। এই নিয়ে তাদের সঙ্গে একটা রফা হলেও কিছুদিন পর খিটিমিটি লেগে গেল অন্য একটা ব্যাপার নিয়ে। আমরা যে বাসায় থাকতাম তার গা ঘেঁষেই ছিল একটা বস্তি। সেই বস্তিরই একজন মহিলার সঙ্গে আমার কেমন অন্যরকম একটা হৃদ্যতা গড়ে ওঠে। ও স্বামীটি রিকশা চালাতো। ওদের ছিল একটা ফুটফুটে বাচ্চা। সে মহিলা নয়, আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল তার শিশুটি। ওর চেহারায় এমন একটা কিছু ছিল, আমি সহজেই ওর অনুরক্ত হয়ে পড়ি। টলমল পা ফেলে হাঁটত, ওর কোমরে বাঁধা ঘুঙুরের শব্দ, খিলখিল হাসি, ধুলোমাখা নাদুস নুদুস শরীর আমাকে আশ্চর্য এক আবেশে ভরিয়ে রাখত। বাচ্চাটাও ছিল আমার জন্য পাগল। টানা বস্তির কাঁদা পাকে থই থই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে একাই আমার দরজার কাছে নিঃশব্দে এসে দাঁড়াত। অদ্ভুত ভঙ্গিতে আমার ঘরের দরজাটা একটুখানি ফাঁক করে উঁকি দিত। আমি তাকাতেই ও এমন অভিনব কায়দায় জিভ বের করত, আমি ছুটে যেতাম ওর কাছে। ওরই সূত্র ধরে ওর মাও আমার ঘরে আসত, আমার ঘর গুছিয়ে দিত, মাঝে মাঝে কাপড় চোপড় কেচে দিত। এরই মধ্যে একদিন আমার প্রচণ্ড জ্বর। পাশের ঘরের দম্পতি কুমিল্লায় বেড়াতে গেছে। ঘরের ভেতরে আমি একা একা ছটফট করছি, কাতরাচ্ছি। জ্বরের তাপে কপালের শিরাগুলো ক্রমে নীলচে হয়ে উঠছে। বিছানা থেকে নেমে একটু পানি খাবো সে শক্তিও আমার ছিল না। ক্লান্ত চোখে এদিক ওদিক তাকাচ্ছি। শরীর খারাপ বলে অফিস থেকে সেদিন তাড়াতাড়ি চলে এসেছিলাম। এসেই নেতিয়ে পড়েছিলাম বিছানায়। তারপর ঘুম। ঘুম থেকে জাগতেই আমার শরীর যে বিছানার সঙ্গে এমনভাবে সেঁটে যেতে থাকবে ভাবিনি। ঠক ঠক কাঁপছিলাম। গিটে গিটে যন্ত্রণা। সর্দিতে নাক বন্ধ হয়ে আসছে, হাঁ করে দম ছাড়ছে। ঠিক এরকম একটা নাজুক মুহূর্তে মহিলাটি আমার ঘরে আসে। ওপরওয়ালা আমাকে যেন গভীর গহ্বর থেকে টেনে তোলার জন্যই ওকে পাঠিয়েছিলেন। এসেই মহিলাটি হা হা করে ওঠে। করছেন কি? এত জ্বর? আমারে জানাইবেন না? মইরা যাইবেন তো।
আমার চোখের দৃশ্যপট থেকে তখন সবকিছু দূরে সরে সরে যাচ্ছিল। ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছিল সবকিছু। সেদিন সারা রাত মহিলাটি আমার মাথায় জলপট্টি দিয়েছিল, পাশের দোকান থেকে প্যারাসিটামল কিনে এনে ভেজা পাউরুটির সাথে আমাকে গিলিয়ে খেতে সাহায্য করেছিল। আমার সঙ্গে মহিলার সেই রাতযাপনের খেসারত তাকে দিতে হয়েছিল। সারা রাত কোথাও বসে মদ পান করেছিল তার স্বামীটি। সকালে সে ঘরে ফিরে এসে সব শুনে তাকে পিটিয়েছিল বেদম। এই ঘটনার পর থেকে বস্তির সেই মহিলার ঘরের দরজা এবং আমার দরজা এক হয়ে যায়। কিন্তু ব্যাপারটাকে আমার পাশের দম্পতি কিছুতেই সহজভাবে মেনে নিল না। বাচ্চাটাকে ঘিরে আমার আদিক্ষেতা বউটির কাছে কেন জানি অসহ্য হয়ে উঠতে লাগলো। একদিন ক্ষেপে উঠে বলেই ফেলল, তোমার সমাজ বলতে কিছু নেই? আমি এইসব ছোট লোকদের এই বাসায় কিছুতেই অ্যালাউ করব না। আমি নিরুত্তাপ উত্তর দিয়েছিলাম, ওরা তো আমার ঘরে আসে, তোমার অসুবিধের তো কোনো কারণ দেখছি না। তুমি বুঝছো না। স্বর পাল্টে সে এবার বলতে থাকে, এরা চোর ছাঁচোরের জাত, খাতির করে করে একদিন ঠিক দাও মেরে নেবে। এইবার আমার সত্যি সত্যি হেসে মরার পালা। আমাদের এমন কি আছে যে সে নেবে? আমার জবাবের ভঙ্গিতে সে আর কোনো কথা খুঁজে পায় না, হাল ছেড়ে দিয়ে কেমন চুপসে যায়। অবশ্য ওদের দুজনের সঙ্গে আমার যে শুধু খিটিমিটি লেগে থাকতো তাই নয়, একসঙ্গে খাবার ব্যবস্থা হওয়ায় যদিও পেঁয়াজ রসুন তেল নিয়ে কোনো দিন সিরিয়াসলি লেগে যেত, কিন্তু বউটি মানে শানু, তার আশ্চর্য একটা গুণ ছিল, বেশিক্ষণ ভেতরে রাগ পুষে রাখতে পারত না। আমি তো কিছু ব্যাপারে একরোখা, জেদি, খিটিমিটি লাগার পর দরজা আটকে বসে থাকতাম। ফলে আপোষ প্রস্তাব তার দিক থেকেই আসতো। চুলে বিলি কাটতে কাটতে বলতো, রাগটা একটু কমাও, এই রাগের জন্যই তো সব হারিয়েছ, তাও যদি না বোঝো। এত করেও শেষ রক্ষা হলো না। একদিন ঘটল এমন বিচ্ছিরি একটা ঘটনা, যার জন্য উদ্ভ্রান্তের মতো আমাকে ঘর ছাড়তে হলো। এইবার আমার হাত পা শিথিল হয়ে আসে। ভাবনারই জায়গাটা এসে আমি বিপন্ন হয়ে পড়ি। সৃষ্টিকর্তা, এই শানুকে আমি চিনি? কি ঘৃণা! যেন বল্লম সামনে এসে দাঁড়িয়েছে, আমার পিঠ দেয়ালে ঠেসে যাচ্ছে। ঝর্ণা মেঝেয় কিছু একটা পতনের শব্দে ধরফরিয়ে বিছানা থেকে উঠে বসি। ভাবনার সুতো ছিন্ন হতেই দেখি হতবিহ্বল বুয়া দাঁড়িয়ে। আমার জন্য বেডটি আনতে গিয়ে দরজায় ধাক্কা খেয়ে ট্রে সহ চায়ের কাপ চিৎপাত। মেঝের উপর ভাঙা চায়ের কাপটার টুকরো ছড়াছড়ি। ওদের সম্ভবত বেডটির রেওয়াজ আছে। ছি ছি, লজ্জাটা বুয়াকে নয়, আমাকে স্পর্শ করে বেশি। ভীষণ অস্বস্তি নিয়ে তার দিকে তাকাই। আমাকে চা দিতে কে বলল? খালাম্মা। থতমত খেয়ে ঢোক গিলতে গিলতে সে বলে, চা খাইয়া আপনারে যাইতে কইছিল। কথাটা বলে বুয়া নিজেকে সহজ করে নিয়ে কাচের টুকরোগুলো তুলতে থাকে। ইরফান সাহেব নিশ্চয় অনেক রাতে ফিরেছেন। কাল বিকেল থেকে সকাল পর্যন্ত ঘোরের মধ্যে যা কিছু করেছি, এইবার যেন তার মধ্যে সচেতনতা ঢুকে। এ আমি কোথায় এসেছি? লজ্জায় অস্বস্তিতে আমি একেবারে থুবড়ে পড়ি। এখন এ ঘর থেকে বেরুনো মানেই সেই মহামানবের মুখোমুখি হওয়া। তার ছুঁড়ে ফেলা প্রেমিকা আমার মা, আর সেই মার মেয়ে আজ অযাচিত ছ্যাঁচুরের মতো তার দরজায়। ঘেন্নায় রিরি করে ওঠে শরীর। জীবনে প্রথম আমি আহাম্মকের মতো নিজেকে ছোট করলাম। পুরো রাগটাই গিয়ে পড়ে সত্যজিতের উপর। ঝোঁকের মাথায় ঘর থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম তার কনফেকশনারিতে। সে তখন বেচা বিক্রি নিয়ে ব্যস্ত। আমাকে দেখে চেঁচিয়ে ওঠে, কিরে, অফিস বাদ দিয়ে এখানে গিলে এসেছিস নাকি? ওসব গুমুত আমি খাই না। আমার মেজাজ তখন তেতে ছিল। তুই তোর কর্মচারীকে কাজ বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আয় তো। কথা মতো সত্যজিৎ বেরিয়ে আসে। বিড়ি ফুঁকতে ফুঁকতে আমার পাশাপাশি হাঁটে। কিরে, তোকে আর সিরিয়াস লাগছে? ব্যাপার কি? কোনো গন্ডগোল হয়নি তো? আমি এবার ভেঙে পড়ি। বিশ্বাস কর সত্যজিৎ, আমি আর পারছি না, এভাবে বাঁচা যায় না। সে রিকশা ডাকে। ঊর্ধ্বশ্বাসে সেটা এখন ছুটছে। মাথার উপর তীর্যক রোদ। হাত ব্যাগ মাথার উপরে দিয়ে নিজেকে ছায়াবৃত করার চেষ্টা করি। সত্যজিৎ রিকশায় বসে মজা করে বলে, এবার আমাকে বিয়ে করে ফেল। আমি ক্ষেপে যাই। প্যাচাল রাখতো, তোর মতো মালাউনকে বিয়ে করে দোজখে যাই আর কি।
দোজকে তোর পা তো চলেই গেছে। আকাশমুখো একরাশ ধোঁয়া ছুড়ে দেয় সত্যজিৎ। স্বামীকে তালাক দিয়েছিস, তোদের ধর্মমতে ভীষণ গর্হিত কাজ। এখন আমাকে দিয়ে পাপটাকে সম্পূর্ণ কর। আরে আরে, এত রেগে উঠছিস কেন? যা বলবি ঝটপট বলে ফেল। নতুন কোনো ফ্যাকরায় পড়েছিস নাকি? না না, তা নয়। আমি কেমন অবসন্ন হয়ে পড়তে থাকি। আমার মগজের পথ ধরে সার সার পিঁপড়ে হাঁটতে শুরু করে। একটা বাসের মুখোমুখি পড়েও অল্পের জন্য বেঁচে যায় আমাদের রিকশাটি। রিকশাওয়ালা ক্ষিপ্র গতিতে রিকশা সরানোয় দুজন প্রচণ্ড ঝাঁকি খাই। ব্যাপারটায় ক্ষেপে যায় সত্যজিৎ। রিকশাওয়ালাকে মারার জন্য হাত উঠাতে গেলে আমি ওকে প্রায় চেপে ধরি। প্লিজ, কোনো সিন ক্রিয়েট করিস না। আজ অনেকদিন পর আমি অফিস যাচ্ছি না। আবার বিশাল রাজপথের মাঝখান দিয়ে চলা। সত্যজিৎ প্রস্তাব দেয়, চল সালাদিনের ওখানে যাই। শালা দুদিন যাবৎ দরজা জানালা বন্ধ করে উপন্যাস লিখছে, কেউ ধাক্কালেও খুলছে না। আজ ওর দরজা ভেঙে হলেও ঢুকব। না হলে তুই তো আছিসই। মেয়ে মানুষের মিনতি ভরা গলা শুনলে শালার দেবতাও মরা ঘুম থেকে জেগে ওঠে। ব্যাস, 12টা বেজে যায় ওখানে গিয়েই। যেমনটা ভেবেছিলাম, পরিস্থিতি তার পুরো উল্টো। সালাদিন খাড়া টেবিলে ঠ্যাং উঠিয়ে মজাসে আড্ডা দিচ্ছে শাতাব আর রঞ্জনের সঙ্গে। আমাদের দেখে ওদের তিনজনের আরে হলো চেঁচামেচি হলো। কেমন আছো হে হলো। একসময় তিনজনেই ঝিম মেরে যায়। আজ কেমন গাঢ় আর কোমল মনে হয় ওদেরকে, বিশেষ করে রঞ্জনকে। কেমন দপ করে জ্বলেই যেন আবার নিভে গেল। ওর চাপ দাঁড়িয়ে ধূসর চোখ, ছিপছিপে শরীরের চারপাশ ঘিরে উড়ন্ত ধোঁয়া কুণ্ডলি পাকানো ছেঁড়া ছেঁড়া। একসময় ভনিতা না করে সালাদিনই বলে, আজকে শালা আমার উপন্যাস তাহলে চাঙ্গে উঠল। গাউসিয়া মার্কেটে হেভি পুলিশ সার্চ হচ্ছে, রঞ্জু শালাকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে। মানে? আটকে ওঠে সত্যজিৎ। কত টাকার মাল? 1.5 লাখ টাকার। টকবগে রঞ্জুর নিস্তেজ গলা থেকে যেন তেতো রস বেরিয়ে আসে। শাহতাব চেঁচিয়ে বলে, এতক্ষণ এই নিয়েই হচ্ছিল। শালারা ইন্ডিয়ান মাল মনে করে অনেক বাংলাদেশি শাড়িও নিয়ে গেছে। সিগন্যাল পেয়ে দোকানের পেছনে বস্তার নিচে দামি কয়েকটা লুকিয়েছিল, নইলে 16 আনাই চলে যেত। ও আর কটা শাড়ি? সালাদিনের গলায় ক্রোধ। শালারা বর্ডারে আটকাতে পারে না, বৌশালীরা শালির জন্য ইয়ে দিলেই মাইরি। মুখ খারাপ করতে চাই না, আসে সার্চ মারাতে। রঞ্জুশালা কত হাতে পায়ে ধরে বাবার কাছ থেকে টাকা নিয়ে শুরু করলো। বাপটা তো ওকে বিশ্বাসই করতে চায় না। তারপরও যা একটু দাঁড়াচ্ছিল, যাও শালা, যাও পুরানা লাইফে ফিরে যাও। খিস্তির পর খিস্তি বেরোতে থাকে সালাদিনের মুখ থেকে। আমি মহা ফাঁপড়ে পড়ে যাই। আচমকা এমন দুঃসংবাদের মাঝখানে পড়ার কোনো প্রস্তুতি আমার ছিল না। আমি এলে এদের সঙ্গে বেশিরভাগ আড্ডা হয় সাহিত্য, সামাজিক বিপর্যয়, প্রেম ভালোবাসা এইসব নিয়ে। অথচ আজ তাদের আলোচনা ক্রমে বাংলাদেশের রাজনীতির অন্তঃসার শূন্যতার দিকে যেতে থাকে। রাজনীতি আমার মগজের আশপাশ জুড়ে কখনো সখনো ঘোরাফেরা করলেও সেটা কখনোই ফাঁপা মাথা ভেদ করে ভেতরে ঢোকে না। আমার এখন আরেফিনকে মনে পড়ছে। কেন, কিসের পেছনে সে এমন উদ্ভ্রান্তের মতো দৌড়চ্ছে আমি বুঝি না। অনার্সের মতো পরীক্ষায় কেউ সাদামাটা একটা পাস দেয়, যার বাবা মার প্রাণ শুধু তেলের অভাবে দপদপ করছে, যার বোন সকাল থেকে স্রেফ কটা টাকার জন্য অবিরাম সংগ্রাম করে, তার ভাই কিনা হলে থেকে রক্তক্ষয়ী বিচ্ছিরি স্বার্থের রাজনীতির শৌখিনতায় নিজেকে সেধিয়ে দেয়। ধুত, মন খারাপ হয়ে যাচ্ছে। এদের সামনে এত ধোঁয়া, এরা তো আবর্তিত নিজেদের মধ্যে। অস্বস্তি লাগে। তামাকের পাতায় কি সব শুকা ভরছে সালাদিন। সিমেন্ট উঠে যাওয়া মেঝের অংশটায় পা ছড়িয়ে বসেছে শাহতাব। ছোট চৌকির উপর ঠাসাঠাসি রঞ্জু, সত্যজিৎ। বাড়ি থেকে চিঠি এসেছে। সালাদিন শুরু করে, বাড়ি থেকে চিঠি আসার কাসুন্দি সবখানেই এক। কি ভয়াবহ একটা সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বেরিয়েছি, অথচ ঢাকায় এক রাত থাকার মতো একটা জায়গা নেই। সিদ্ধান্ত নিয়েছি, একেবারে স্থির সিদ্ধান্ত, ও বাড়িতে আর ফিরব না। তার পরপরই মাথায় জট খোলার জন্য আজ এখানে আসা। আমার কি নিয়তি এই, জট খুলতে এসে আরো দ্বিগুণ শক্ত জটে নিজেকে পেঁচিয়ে ফেলা? আজ এ পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।